নমস্কার। করোনা কাহিনী সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে আমাদের 29তম এপিসোডে আমার অতিথি ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি। ডক্টর দুয়ারি নমস্কার। 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 আপনারা যারা আমার মোটিভেশনাল টক শো জয়ের পথে সঙ্গে সুজয় দেখেন তারা ডক্টর দুয়ারিকে অনেকবার দেখেছেন, একবার দেখেছেন, এসছেন, ওনার কথা উনি শেয়ার করেছেন। আজকে একটু অন্য আঙ্গিকে ওনাকে আনা, তার কারণ হচ্ছে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি কিন্তু এক না। হ্যাঁ, তো সেটা কিন্তু ডক্টর দুয়ারি সম্বন্ধে গেস্ট সম্বন্ধে দু চার কথা, তার কারণ না বললে আমরা অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী বলি। ডক্টর দুয়ারি সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আমার পুরো এপিসোডটাই লেগে যাবে, আমি সেটা বলতে পারবো না। আমি একটুখানি জাস্ট একটু একটা আভাস দিয়ে দেবো। উনি বিএসসি এবং এমএসসি করেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফিজিক্স অনার্সে। পিএইচডি করেন পুনা থেকে ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স এর ওখান থেকে। প্রথম চাকরি শুরু করেন এজ ভিজিটিং ফেলো ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ইন্ডিয়াতে, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিজ ইন বেসিক সায়েন্সেস, ফ্যাকাল্টি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনাইটেড কিংডমে। প্রেজেন্টলি উনি ডিরেক্টর রিসার্চ অ্যান্ড একাডেমিক্স এমপি বিড়লা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ অ্যান্ড কলকাতা। জাস্ট একটুখানি ওনার প্রোফাইল সম্পর্কে বলতে, অ্যাওয়ার্ডস এন্ড স্কলারশিপ, উনি ন্যাশনাল মেরিট সার্টিফিকেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেয়েছেন মাধ্যমিক পরীক্ষার জন্য, ন্যাশনাল স্কলারশিপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেয়েছেন ফর বিএসসির জন্য, সিনিয়র রিসার্চ ফেলোশিপ অফ সিএসআইআর ইউজিসি নেট পেয়েছেন, বেস্ট থিসিস অ্যাওয়ার্ড অফ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া পেয়েছেন 1993-94 সালের পিরিয়ডে, গোপাল চন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2008 ফর সায়েন্স পপুলারাইজেশন ওয়েস্ট বেঙ্গল, রবীন্দ্র পুরস্কার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019 ফর লিটারি অ্যাচিভমেন্ট ইন সায়েন্স, ডিএসসি অনারিস কজা এসওএ ইউনিভার্সিটি ভুবনেশ্বর ওড়িশা। ফেলো মেম্বারশিপ আস্তে আস্তে ওনার সম্বন্ধে বলবো, আগে প্রশ্ন উত্তরে চলে যাই। তারপর ডক্টর দুয়ারি, থ্যাংক ইউ ফর মেকিং টাইম। আপনার মতন একজন প্রায় আইকনিক ফিগার, প্রায় না আইকনিক ফিগার আমার সাথে এসছেন এবং একটা আইকনিক প্রবলেমে আমরা ভুগছি। প্যান্ডেমিক এমন জায়গায় গেছে, অতিমারি এমন জায়গায় গেছে যে এটা কিন্তু খুবই চিন্তার কথা, এন্ড উই আর অল ভেরি ভেরি বদার্ড উইথ দিস। আমি আপনাকে একটু জানাই, এই করোনা কাহিনী সঙ্গে সুজয় আমি শুরু করি 29টা এপিসোড আগে। সপ্তাহে 2টো করে এপিসোড হয়। আমরা প্রায় 14টা দেশ ভ্রমণ করেছি মানে ইন্টারভিউ নিতে আমরা 14টা বিদেশে বাইরে গেছি, জানতে কোথায় কি কিভাবে কি হয়েছে কিভাবে, এবং জনগণকে সতর্ক করার জন্য। অনেক ডাক্তার এসছেন, ভাইরোলজিস্ট এসছেন, পালমোলজি এসছেন, লাং এর এক্সপার্ট এসছেন, মেডিসিনের ডাক্তার এসছেন, কিন্তু সাধারণ মানুষের আঙ্গিকেও এটা দরকার। আমার এই জয়ের পথে সঙ্গে সুজয় একজন আমার খুব অতি প্রিয় একজন অ্যাস্ট্রোলজি আসেন, পণ্ডিত অচিন্ত কুমার ভট্টাচার্য, যিনি গুপ্ত প্রেস পঞ্জিকার রাজগণক। তিনি এসে কিন্তু মার্চ মাসেই বলেছিলেন এটা সহজে যাবে না, জুনের পর থেকে খানিকটা প্রকোপ কমবে। প্রকোপ কমা বলতে যদি মৃত্যু হার কমা হয় তাহলে হয়তো হয়েছে, কিন্তু প্রকোপ তো বেড়েছে। আজকে 25,000 করে টেস্টিং হচ্ছে, প্রায় 3,000 করে হয়েছে। এখন সারা দেশে যে এই যে উদ্বেগজনক অবস্থা, আনলক ফেজ শুরু হয়েছে, এই সম্বন্ধে স্কুল কলেজ তো সব বন্ধ, আপনার নিশ্চয় প্ল্যানেটোরিয়ামের যে ক্লাসেস হয় সেগুলোও বন্ধ। কিভাবে দেখছেন এই অবস্থাকে? হাউ আর ইউ সিইং দিস কারেন্টলি, দিস এই যে অতিমারিটাকে কেমন ভাবে দেখছেন একটু প্রথমে বলুন, তারপর অন্য প্রশ্ন। প্রথমেই বলি যে ভারতবর্ষে অন্তত গত 4-5 মাস ধরে সাধারণ মানুষের মনে, বিভিন্ন স্তরের মানুষের কাছেই কিন্তু বেঁচে থাকাটা একটা প্রায়োরিটি হয়ে দাঁড়াচ্ছে, এবং আশঙ্কা, দুশ্চিন্তা এইগুলো যেন সবার মনকে আস্তে আস্তে গ্রাস করছে। প্রাথমিকভাবে কিছু মানুষ ছিলেন, তারা ব্যাপারটাকে একটা পজিটিভ অ্যাসপেক্টে দেখার চেষ্টা করছিলেন, কিন্তু যত দিন যাচ্ছে আপনি যেরকম বললেন যে সংখ্যা, সংক্রমণের সংখ্যা এতটাই বাড়ছে যে সবাই মনে করছে এবার কি আমাদের পালা। তার ফলে যেটা হচ্ছে, শুধুমাত্র যে বয়স্ক মানুষ বা মধ্যবয়সী মানুষ তাদের নয়, ইয়াঙ্গার জেনারেশনের মধ্যেও এর কিন্তু একটা প্রভাব পড়তে শুরু করেছে। তাদের কাছে যেমন পড়াশোনাটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে এখন অনেক স্কুল করাচ্ছে, সেটার যেমন একটা চাপ রয়েছে, তার সঙ্গেও ভবিষ্যৎ বলতে কি বোঝায়, ভবিষ্যৎটা ভাবতে গেলে কতদিন ভাবতে পারবো? আমি দু মাস ভবিষ্যৎ ভাববো,
2 বছর ভাববো না 20 বছর ভাববো, এই যে একটা অনিশ্চয়তা, এটা কিন্তু মানুষের মনে যাকে বলে একটা ডিপ সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে রেখে যাচ্ছে। আর সেইখানেই কিন্তু সব থেকে চিন্তার ব্যাপার। পড়াশোনা স্কুল লেভেলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে তো হচ্ছে না, হচ্ছে অনলাইনে। আর সেই অনলাইনে পড়াশোনার মধ্যে দিয়ে আমি এটা লক্ষ্য করছি, কিছুটা আমার পরিচিতি আছে শিক্ষা জগতে বিভিন্ন মানুষের সঙ্গে, পড়ানোর নামে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছুটা তথ্য আদান প্রদান, ইনফরমেশন। কেননা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর একটা আলাদা ফ্লেভার থাকে, সেখানে মাস্টার মশাই বা যিনি ম্যাডাম, তার নিজস্ব ব্যক্তিগত বা পার্সোনালিটি সেটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে কিছুটা সংক্রমিত হয়, ছড়িয়ে পড়ে। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল ই লার্নিং ক্লাসে কিন্তু সেটা হওয়ার খুব একটা উপায় নেই, যার ফলে হচ্ছে কি শিক্ষার যে মূল গুড়ো উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা থেকে হয়তো আমরা কিছুটা বিচ্যুত হচ্ছি, কিন্তু কিছু করার নেই। আর যে জিনিসটা সব থেকে বেশি আমার মনে হচ্ছে প্রভাবিত হচ্ছে তা হচ্ছে আমাদের মূল্যায়ন, ইভ্যালুয়েশন। কেন আমরা জানি যে একটা ইভ্যালুয়েশন, পরীক্ষা নেওয়া মানে শুধু যে নম্বর দেওয়া, র্যাঙ্কিং করা তা নয়। একটা পরীক্ষার মধ্যে দিয়ে একজন ছাত্র বা ছাত্রী নিজে কতটা সে তৈরি বা কতটা তার গ্যাপ রয়েছে বা কতটা তাকে এগোতে হবে সেটা সে বুঝতে পারে। কিন্তু এই ই লার্নিং এর এই সময়ে, ডিজিটাল লার্নিং এর সময় এই ইভ্যালুয়েশন সিস্টেমটা কোথায় যেন, তার রোবাস্টনেসটা কোথায় যেন হ্যাম্পার হচ্ছে। আর সেই দিক থেকে কিন্তু এটা শুধু আজকের জন্য না, আগামী প্রজন্মের জন্য ভীষণ চিন্তাদায়ক। তার কারণ আমি মনে করি, আমি যদি ধরি কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের ছাত্রছাত্রীদেরও, তারা যখন একটা এমপ্লয়াবিলিটি লেভেলে পৌঁছবে আজ থেকে 3 বছর 4 বছর 5 বছর পর, তাদের ক্ষেত্রেও তখন সেই মূল্যায়ন করাটা একটা বিশাল শক্ত ব্যাপার হয়ে দাঁড়াবে। কেননা সবাই এখন একটা গড়ের নম্বর পাচ্ছে বা অতীতে যা পেয়েছিল তার উপরে ভিত্তি করে একটা নম্বর পাচ্ছে। তার উপরে উৎকর্ষতা বা মানোন্নয়নের দিক থেকে আমার মনে হয় আগামী 3-4 বছর বা 5 বছরের যেসব ছাত্ররা বেরোবে তারা কিন্তু অসুবিধায় পড়তে পারে। আর সেইখানে ছাত্রদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে এখন কিন্তু শুধুমাত্র যে পড়াশোনা বা প্রথাগত পড়াশোনা বা পরীক্ষা, তার থেকেও বেরিয়ে এসে স্কিল ডেভেলপমেন্টের দিকে ভীষণভাবে নজর দিতে হবে। কেন পরবর্তীকালে সে উচ্চ শিক্ষার ক্ষেত্রেই হোক, কোনো জায়গায় চাকরির ক্ষেত্রেই হোক, যারা নেবেন ইন্টারভিউ গুলো, যে ইন্টারভিউ প্রসেস থাকবে সেখানে কিন্তু স্কিল ডেভেলপমেন্টের উপর প্রচন্ড জোর দেওয়া হবে। তার কারণ তারা জানেন যে মূল্যায়ন পদ্ধতিটি ঠিকমতো হয়ে উঠতে পারেনি এই প্যান্ডেমিকের ফলে। সুতরাং ছাত্রছাত্রীদের সেদিকে যেমন নজর রাখতে হবে, তার জন্য বেশ কিছু ছাত্র আমি জানি যারা ভবিষ্যৎ নিয়ে ভাবে, তারা চিন্তিত। আর আমাদের এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামের কথা যদি বলেন, তাহলে মোটামুটি সেই 16ই আগস্ট থেকে, যবে থেকে পশ্চিমবঙ্গে প্রথম লকডাউনের এটা সিদ্ধান্ত নেওয়া হলো, 16ই মার্চ, 16ই মার্চ থেকেই বন্ধ আছে। সুতরাং সেদিক থেকে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। এই যে অনলাইন এডুকেশন সম্বন্ধে আমি অনেক ওয়েবিনারে নিজেও অ্যাজ এ স্পিকার পার্টিসিপেট করেছি। আমাদের, আপনি জানেন যে আমি টেকনো ইন্ডিয়ার গ্রুপ এবং টেকনো ইউনিভার্সিটি ডিরেক্টর সিইও হিসেবে কাজ করি, এবং আমরা প্রথমেই মার্চ মাস থেকে অনলাইন এডুকেশন সমস্ত বন্ধ হওয়ার আগে থেকেই চালু করছিলাম যখন আমরা প্যান্ডেমিকের খবর পাই। অনেক কিন্তু আমি যেটা অবজার্ভ করেছি, ছাত্রছাত্রীরা প্রথমে যে ইন্টারেস্ট নিয়ে ক্লাস করত, সেই ইন্টারেস্ট কিন্তু প্রথম দিকে একটু কম ছিল, তারপর ভীষণ হাই হলো, এখন কিন্তু ড্রুপিং। আপনি যেটা বললেন ঠিকই বললেন, যে ইকোসিস্টেম, একটা এনভায়রনমেন্ট, একটা সোশ্যাল বিং, তো মানুষ তো একটা সোশ্যাল বিং, ক্লাসে এসে প্রফেসরের পার্সোনালিটির সাথে ম্যাচ করে, সেটা কিন্তু হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি যে পরীক্ষাগুলো বললেন, বোর্ড এক্সাম গুলো বললেন, কম্পিটিটিভ এক্সাম, বোর্ড এক্সাম করা একটা গড়ে নম্বর দিয়ে দেওয়া হলো। সত্যি এরা কতটা পরে যখন সব অবস্থা ঠিক হয়ে যাবে, এদের এইটা কোনো প্রভাব পড়বে কিনা? কেন এখনো আমরা দেখি নকশাল পিরিয়ডে যারা পাশ করেছিলেন, যারা পাশ করানো হয়েছিল, তাদের রেজাল্ট নিয়ে কিন্তু তবু কিছুটা হলেও একটু প্রশ্ন করা হয় যে সেই সময় কিভাবে কি হলো। ছেলে মেয়েরা কিন্তু আস্তে আস্তে, আজকে তো 5 মাস হয়ে গেল, 16ই মার্চ বললেন, প্রায় 16ই আগস্ট আসতে চলেছে,
মানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, প্রায় 5 মাস লকডাউন কমপ্লিট হতে চললো। এখনো দিনে 25,000 ওপর টেস্ট হচ্ছে, প্রায় 3,000 এফেক্টেড পার ডে, অ্যান্ড ইটস অন দ্য রাইজ। এবং বলেওছেন, মুখ্যমন্ত্রীও বলেছেন যত টেস্টিং হবে বাড়বে। এবং আমি এক সময় বলেছিলাম সবার সাথে কথা বলে যে ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন, ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট, দিস আর দি 5 মেথড, এবং সেটার দিকেই চলছে। এখন লোকে কি জানতে চাইছে? লোকে জানতে চাইছে যে কবে এটা ঠিক হবে, এটাই একমাত্র প্রশ্ন। জ্যোতিষীরা গণনা করছেন, কিন্তু আমার একটাই হচ্ছে যে জ্যোতিষীরা তো আগে তো বাবা বলতে পারেননি যে এরকম একটা ঘটনা চলবে, মানে একজন দুজন হয়তো স্প্রে একটা বলেছে। আপনি বলুন তো, আপনার কাছে আমার প্রশ্ন, মানে এটাকে সাধারণ মানুষের প্রশ্ন, কামিং ফ্রম মাই ভিউয়ার্স। আপনি তো অ্যাস্ট্রোনমি নিয়ে গবেষণা করেছেন, যতটা গবেষণা একজন করতে পারেন অ্যাস্ট্রোনমি নিয়ে করেছেন। এই অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোনমিতে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমিক্যাল পজিশন অফ প্ল্যানেটস অ্যান্ড আদার থিংস, এর থেকে যে অ্যাস্ট্রোলজাররা যারা করেন তার মানে প্র্যাকটিক্যালিটি কতটা রয়েছে, মানে গ্রহণযোগ্যতাটা কতটা রয়েছে, আপনি যদি একটু বলেন। এবং তার সাথে এই প্যান্ডামিকের সত্যি কোনো সম্পর্ক রয়েছে, এবং সত্যি মানে ক্যান ইউ গিভ এনি থ্রো সার্টেন লাইটস অন দ্যাট অ্যাসপেক্ট? দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন, মানে ইংরেজিতে বলে এটা একটা মাইনফিল্ড অফ এ কোয়েশ্চেন। মাইনফিল্ডে যেমন হাঁটাচলা করতে গেলে সবসময় সাবধানে চলতে হয়, কেননা যাই বলবো একদল মানুষের কাছে সেটা হয়তো গ্রহণীয় নাই হতে পারে। তবে আমার যেটুকু, আমি এখনো বিজ্ঞানের ছাত্র বলে নিজেকে মনে করি, যেটুকু বিজ্ঞান নিয়ে পড়েছি বা যেটুকু বিজ্ঞান চর্চা করি বলে মনে করি, তার মাধ্যমে একটা জিনিসই দেখেছি যে এখনো অবধি জ্যোতিষ শাস্ত্র বলতে যা বোঝায় আর কিন্তু কোনো বৈজ্ঞানিক কোনো সাপোর্ট বা বৈজ্ঞানিক কোনো ধারা আমি কিন্তু খুঁজে পাইনি ব্যক্তিগতভাবে। আর সেই জন্যই যেখানে এই করোনা ভাইরাসকেই দেখুন, এখানে কিন্তু আমি কি ভাবলাম, আমি কি আশা করলাম, আমি এটা হতে পারে বললাম, তার থেকেও কিন্তু সাধারণ মানুষও বুঝতে পারছে ভ্যাকসিন কবে বেরোচ্ছে, কোন ভ্যাকসিনটা ভালো হচ্ছে। তার মানে বিজ্ঞান যে সত্যিকারের মানুষের দৈনন্দিন জীবনে, কেন সামগ্রিক জীবনেও তার যে একটা বিরাট বড় প্রভাব আছে অন্য কোনো ধারা থেকে, সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে। আর তার ফলে এখন দেখবেন বিভিন্ন কাগজে দ্বিতীয় তৃতীয় পাতায় জ্যোতিষীদের বিজ্ঞাপন কিন্তু কমে গেছে। এই জিনিসটা থেকে একটা বিরাট জিনিস বোঝা যায় যে তারাও কিন্তু হয়তো কিছুটা দিশেহারা। আমি বলছি না তারা ভুল, তারা ঠিক, তারা তাদের প্রফেশন নিয়ে করছেন। কিছু লোক ব্যবসা করছেন তাই নিয়ে। যখন দেখি যে একটা টাকার অঙ্ক বা এটা করলে ওটা হবে, এটা দিলে ওটা দেব, এরকম একটা ব্যাপার জ্যোতিষীদের কিছু কিছুর মধ্যে কাজ করে, তখন বুঝলে সেটা একটা প্রফেশন এবং ইটস এ বিজনেস। কিন্তু যদি বলেন যে অ্যাস্ট্রোনমির সঙ্গে অ্যাস্ট্রোলজির কোনো রকম কোনোভাবে কোনো যোগাযোগ নেই। আকাশে চাঁদ, সূর্য, তারা, তাদের অবস্থান যেভাবে আছে, পৃথিবীর ঘূর্ণন, মহাশূন্যে সৌরজগতের নড়ে চড়ে বেড়া, সব মিলিয়ে এর অঙ্ক তাত্ত্বিকভাবে অঙ্ক কষে বলে দেওয়া যায় আজ থেকে 2 বছর পরে, 20,000 বছর পরে, 2 লক্ষ বছর পরে কে কোথায় থাকবে। কিন্তু সেই থাকার উপরে নির্ভর করে তার প্রভাব কিভাবে মানুষ বা জনজীবন বা পৃথিবীর উপর পড়বে, এটা কিন্তু দিন কোনো বিজ্ঞানসম্মত ভাবে কেউ এটাকে সাপোর্ট করতে পারেনি। সেই জন্যই বলছি, আমাদের মানসিক ইনসিকিউরিটি নিয়ে আমরা বেঁচে থাকি। আর এখন এই কোভিড ভাইরাসের সময়, করোনা ভাইরাসের সময় প্রত্যেক মানুষ একটা লেভেল অফ ইনসিকিউরিটিতে ভুগছে। আর সেই ইনসিকিউরিটি থেকেই সবাই চেষ্টা করছে এর থেকে কিভাবে বেরোনো যায়। কেউ ভাবছে ওষুধের কথা, কেউ ভাবছে আমি যদি চারিদিক বন্ধ করে নিজেকে দুর্গের মধ্যে থাকি তাহলে আমাকে কেউ ছোবে না। আবার কেউ ভাবছে, এমনকি কেউ আছেন যে ভবিষ্যৎ দ্রষ্টা, ভবিষ্যৎ দেখে আমায় বলে দেবেন আমি কেমন থাকবো। সুতরাং এই ইনসিকিউরিটির সময় বেশ কিছু মানুষ যারা হয়তো এমন কিছু কথা বলবেন যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তারা হয়তো সফল হচ্ছেন তাদের কথা বলার মাধ্যমে, কিন্তু তাদের প্রেডিকশনটা সফল হচ্ছে এটা আমি কোনো মতেই মেনে উঠতে পারছি না। ভালো বলেছেন, বিজ্ঞানের কথা বলেছেন। আমরা বিজ্ঞানের কথাতেই আসি। আমরা তো তার কারণ আপনি এখনো এক্ষুনি বললেন, মেনশন করলেন যে আপনি এখনো নিজেকে বিজ্ঞানের ছাত্র বলেই মনে করেন, এবং আপনার যা জীবন
তাতে দেখা যায় যে আপনি চিরদিনই পড়াশুনো করে গেছেন এবং এখনো পড়াশুনো করে যাচ্ছেন। পড়াশুনো নিয়েই প্রশ্ন, তার কারণ হচ্ছে সুস্থতাটা এই পড়াশুনোর মধ্যেই লুকিয়ে আছে। আজকে রাশিয়া দু একদিন আগে ডিক্লেয়ার করেছে যে তারা সফল এই ভ্যাকসিন বের করতে, কোভিড-19 ভ্যাকসিন বের করতে তারা সফল। অগস্ট মাসের কত তারিখ থেকে দেবে এবং অক্টোবর নভেম্বরে চলে আসবে। অক্সফোর্ড ভ্যাকসিনও লাস্ট ফেজ অফ ট্রায়ালে চলছে। এরকম 100 জনের ওপর বেশি প্লেয়ার এটা কাজ করছে এবং আশা করা যাচ্ছে যে দিস উইল হ্যাপেন। আমি সম্প্রতি ডক্টর ফৌজি যিনি ভাইরোলজিক্যাল ডিজিজের হেড ইউনাইটেড স্টেটস এবং মাচ রেভার্ড পারসন, উনি বললেন যে দেখুন, একটা প্রেস কনফারেন্স, একটা ইন্টারভিউয়ে বলছিলেন যে দেখুন, যেমন মিজলস এর যে ভ্যাকসিন, হি ইজ শিওর দ্যাট ইট কিওরস, মানে ইট অ্যাক্টস, ইট ইজ এফেক্টিভ টু দ্য এক্সটেন্ট 97%, 97 to 98%. He is not sure whatever vaccines coming out from all these 100 players within such a short time will be effective to 35, 50, 70, or maximum 70%. He is not sure. It can be maximum 70% and is more or less sure যে তার চেয়ে বেশি এটা হবে না। এইটা যদি আমরা মাথায় রাখি, মানে ওনার কথা মাথায় রেখে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তো বিজ্ঞান নিয়েই পড়াশোনা করেন, মাস্ট বি এই ফ্রেমে আপনারও এটা করেছেন, আপনার এটা কি, মানে আপনার ভিউজটা কি? দেখুন, করোনা ভাইরাস প্যান্ডেমিক এমন একটা পর্যায়ে সারা বিশ্বকে নিয়ে এসেছে, মানুষ প্রাণপণে চেষ্টা করছে এই পরিস্থিতি কিভাবে বাঁচা যায়। তারপরে প্রথমে যদি দেখেন যে উহান প্রভিন্সে চায়নাতে শুরু হয়েছিল, মূলত সেখানে সংক্রমণ সব থেকে তীব্র হয়েছিল। পরবর্তীকালে দেখা যাচ্ছে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছিলেন তাদের মধ্যে এখন আবার হঠাৎ করে হয় হার্ট, মানে হৃৎপিণ্ড, নাহলে লাংস, ফুসফুসের বিভিন্ন রকম উপসর্গ দেখা দিচ্ছে। এবং বেশ কিছু জনকে, মানে মূলত 50 বছর বয়সের যারা অধিক, তাদেরকে অনেককে অক্সিজেন সাপোর্ট না হলে তারা ঠিকমতো থাকতে পারছেন না। সুতরাং অন্য যে কোনো ভ্যাকসিন যখন হয়েছে, যে কোনো একটা রোগ এবং তার উপসর্গকে কেন্দ্র করে সেই ভ্যাকসিন গুলো হয়েছে, তাও অনেকদিন ট্রায়ালের পরে। আর এখানে করোনা ভাইরাস যেটা বলছেন সাইটোকিন ঝড় যেটা উঠছে শরীরের মধ্যে ইমিউন সিস্টেমে, তার ফলে শুধু একটা দিক নয়, সারা শরীরকে খুব শীঘ্র, অতি তাড়াতাড়ি পুরোপুরি যেন প্রভাবিত করে ফেলছে একটা খারাপ ভাবে। সেই জন্য কোনো একটা ভ্যাকসিন যেটি সুস্থ করে তুলবে মানুষকে সর্বাঙ্গীন ভাবে, সার্বিক ভাবে, সেই রকম ভ্যাকসিন কখন আসবে সেটা আমার কিন্তু এই নিয়ে আমারও চিন্তা আছে। হয়তো করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখা গেল যে না, সেটাকে মিটিগেট করতে পারলো। তার যে কতটা সাইড এফেক্ট, কেননা আপনিও জানেন যে একটা ভ্যাকসিনকে ট্রায়াল দিয়ে বাজারে আনতে গেলে কোনো কোনো সময় 10 বছর, 12 বছর, 15 বছর, 14 বছর, রাইট, 14-15 বছর। সেখানে এই 4 মাস, 5 মাস, 6 মাসের মধ্যে যতই র্যাপিড করা হোক, কেননা সংকট এমন যে র্যাপিড করতে হচ্ছে, তার আফটার এফেক্ট কি হবে, সেটার এফেক্ট মানুষের শুধুমাত্র হেলথ নয়, তার সাইকি বা সাইকোলজিক্যাল এফেক্ট কি হবে, এইগুলো নিয়ে কিন্তু এখনো চিন্তা ভাবনা করার সময় নেই। সময় হয়তো আসবে। যে ফাউসি যে কথাটা বলেছেন, দেখুন, মনে রাখতে হবে যে ডাক্তাররাও যারা একেবারে উচ্চ পদে আছেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রভাবিত হয়ে পড়ছেন তাৎক্ষণিকভাবে আর্থ সামাজিক বা রাজনৈতিক বা তাদের যে সমস্ত প্রফেশন বা যেখানের সঙ্গে যারা যুক্ত, তাদের কথা মাথায় রেখে। সুতরাং কে যে ঠিক বলছেন, কে সঠিক বলছেন আর কে বলছেন না, এটা বিচার করা আমাদের মতো সেই বিষয়ের মানুষ নয় এমন সাধারণ মানুষদের কাছে খুব দুরূহ। আমরা শুধু আশা করছি। না ডক্টর দুয়ারি, আমি একটুখানি করছি যে আমি তো এই বললাম যে 28 সপ্তাহ ধরে এটা করছে, অনেক বলছে যে যেহেতু মানে দিস কোভিড-19 ইজ, মানে সাম হোয়াট সিমিলারিটি রয়েছে সার্স এর সাথে, যেহেতু সার্স এর রিসার্চ নিয়ে অনেক, আমি বিজ্ঞানের ভিত্তিতেই কথা বলছি, সার্স ডিজিজ নিয়ে যেহেতু অনেকটা বিজ্ঞানীরা কাজ করেছিলেন, তাদের কাছে তার ফিডব্যাক ছিল, সুতরাং দে আর থিঙ্কিং যে মানে পিপল আর ফাইন্ডিং যেটা 14 বছরে হয় সত্যি কি 7 মাসে হতে পারে, মানে সো মেবি কাজটা অনেক এগোনো ছিল বলে হয়তো
এটা করা অনেক হয়েছে। কিন্তু আপনি যেটা বললেন, 1 নম্বর হচ্ছে সাইড এফেক্টস, 2 নম্বর যেটা করছে যে এইটার আবার কতদিনের ভ্যালিডিটি, মানে বুস্টার ডোজ আবার লাগবে কিনা, সেটা কিন্তু সময় না গেলে হওয়াটা খুব কিন্তু আমি ডক্টর ফৌজির প্রথম থেকে ফলো করছি। আমি কিন্তু দেখেছি ডক্টর দুয়ারে, আপনি বললেন ডক্টর ফৌজি কিন্তু কোনো পলিটিক্যাল প্রেসারে নোয়াননি, এবং প্রথম থেকে ওনার যা কথা, উনি যার জন্য আমেরিকা মানে নর্মাল আমেরিকাবাসী মানে নর্মাল সিটিজেন্স কিন্তু ওনার কথা একদম বেদবাক্যের মতো বুঝে, বিকজ হি নেভার স্পোক সামথিং উইচ ইজ মানে জাস্ট ফর দ্য সেক অফ ইট, কোনো মার্কেটিং স্টেটমেন্টস করেননি এবং সাইন্টিফিক। এবার আমরা একটু অন্য রকম প্রশ্নে যাচ্ছি। আমি আপনার লেকচার অ্যাটেন্ড করেছি, ইন্টারভিউ তো নিয়েইছি আমার জয়ের পথে সঙ্গে সুজয়। আমি বিভিন্ন জায়গায় আমি আই এম ভেরি প্রাউড দ্যাট আই এম অ্যালামনাই অফ ইউর স্কুল অলসো, স্কুলের এতেও আপনার কথা শুনেছি। এবং যেখানে আপনি বক্তৃতা দিয়েছেন, আপনার বক্তৃতা বাচন ভঙ্গি এমন, সাবজেক্ট এমন করে, অ্যাস্ট্রোনমিকে এত সহজে করেন যে যারা আপনার একবার করে তারা আপনাকে স্টুডেন্ট বলে মনে করে, তারা আপনার স্টুডেন্ট বলে মনে করে, এবং আমিও আপনার স্টুডেন্ট বলে আমি নিজেকে মনে করি। প্রশ্নটা এবার স্টুডেন্ট থেকে, এই রকম একটা প্যান্ডেমিকে যেখানে 5 মাস ধরে লোকেরা বসে আছে, স্টুডেন্টরা বসে আছে যেখানে পাচ্ছে না, হাউ উইল দে মোটিভেট দেমসেলস? স্টুডেন্টরা নিজেদের কি করে মানে আপনি তো সেই অর্থে মোটিভেশনেরও কথা বলেন অ্যাস্ট্রোনমির মাধ্যমে। এই ছেলেমেয়েরা যেটা করছে, এই মোটিভেট, আপনি কেরিয়ারের কথা তো পরে জানেন, আগামী দিন যে কি করে, প্যান্ডেমিক তো সারা জীবন থাকবে না, এটা তো সত্যি যে এটা আমরা যতই ভাবি, এটা তো হিউম্যানিটি, এপিডেমিওলজিস্ট বলেছেন, ভাইরাসের ডাক্তাররাও বলছে ভ্যাকসিন ডেভেলপ হোক নাও, ভাইরাস কিন্তু কমে যাবে, কেন কোনো ভাইরাসই প্রচন্ডতা তীব্রতা একই রকম থাকতে পারে, ওভার এ পিরিয়ড অফ টাইম কমে। কিন্তু এই যে মানসিক, যে আমার একজন সাইকিয়াট্রিস্ট এসেছিলেন, ডক্টর রায় এসেছিলেন, ও কিন্তু ডক্টর দাস এসেছিলেন, তিনি কিন্তু বলেছেন যে 90% অফ দ্য লোক আর মানে সাইকোলজিক্যালি এফেক্টেড, 10% যাদের, ও ডক্টর অংশুমান দাস যিনি এসেছিলেন, আমার খুবই বন্ধু সাইকিয়াট্রিস্ট, 10% এর লেভেল ক্রস করে যাচ্ছে বলে ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু 90% এফেক্ট। আপনার এই যে স্টুডেন্টদের জন্য আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো এত স্টুডেন্টসদের প্রিয় মানুষ, স্টুডেন্টসদের এখানে কি বার্তা দেবেন, কিংবা কিভাবে বলবেন নিজেদের মনকে শক্ত রাখতে? কারণ আমি কিন্তু বারবার বলে চলেছি যে প্যান্ডেমিকেই কিন্তু জগৎ শেষ হচ্ছে না, এরপরেও এগিয়ে যেতে হবে। এর মধ্যে আপনি কি করে মোটিভেট করবেন আমার স্টুডেন্ট? দেখুন, আমি প্রায় এ পর্যন্ত গোটা 30 ওয়েবিনার দিতে হয়েছে, যদিও অ্যাস্ট্রোনমিতে, কিন্তু আমি প্রথম একটা ইন্ট্রোডাকশন লেভেলে যখন কথা বলি, তখন এই প্যান্ডেমিক সিচুয়েশনের উপরে ভিত্তি করে কিছুটা 5 মিনিট 10 মিনিট বলি। এবং সেক্ষেত্রে যেটা বলেছি এবং এখনো বলতে চাই, যে যা পরিস্থিতি, তাতে মনে নেগেটিভ থটস আসাটা স্বাভাবিক। ঠিক। কেন নেগেটিভ ভাবছো, এটা এই প্রশ্নটার কোনো মানে নেই, কেন চারিদিকে নেগেটিভ হচ্ছে বলে। কিন্তু যারা তরুণ প্রজন্ম, যারা ছাত্রছাত্রী, তাদেরকে আমি একটা কথাই বলবো, যদি আমি সাদা এবং কালো, ভালো এবং মন্দ, উঁচু এবং নিচুর মধ্যে বিচার করে ঠিক করতে চাই কোন দিকে আমি যাব, তাহলে খেয়াল করে দেখবেন, ভয়, আশঙ্কা, দুঃখ, রাগ, ক্রোধ, ক্ষোভ, এই কোনো জিনিসই কিন্তু যে মানুষ প্রকাশ করছে তার দিক থেকে ভালো নয়, তার কোনোদিন তাতে ভালো হয় না। তার জন্য কি দরকার? একটা সুস্থ মস্তিষ্ক এবং সোজা বাংলায় যাকে বলে ঠান্ডা মাথায় চিন্তা করা। যদিও আমি জানি যে তরুণ প্রজন্মের কাছে এটা একটু হয়তো ভারী কথা হয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে মনে রাখতে হবে, নেগেটিভ থটস is almost similar to their peril, their destruction. সুতরাং সব কিছুর মধ্যে সাবধানতা বজায় রেখে তাদেরকে কিন্তু ভাবতে হবে পজিটিভ কোন দিকে যাওয়া যায়, পজিটিভ মাইন্ডসেট। বলাটা যত সোজা, করাটা তত সোজা নয়, এটা আমি স্বীকার করছি, কিন্তু তাদের এছাড়া কোনো উপায় নেই। তারা যদি আজকে নেগেটিভ থটস এর মধ্যে নিজেদের মনকে নিয়ে যায়, সেখান থেকে বার করে আনা অত্যন্ত কষ্টকর। আর স্পেশালি আমরা জানি যে তরুণ তরুণীরা, স্কুলের ছাত্রছাত্রীরা ইমোশনালি দে আর ভেরি স্ট্রং, দে আর প্যাশনেট। সেইখানে ইমোশনালি তারা যদি একটা নেগেটিভ পয়েন্টে চলে যায়, সেই নেগেটিভ পয়েন্ট থেকে করোনা ভাইরাস হয়তো চলে গেল, কিন্তু তাদের ফিরে আসাটা খুব একটা
সুখকর হবে না। সুতরাং ওই যেমন ব্যাপার আছে, there is only one direction, that is forward. যতক্ষণ আমি আছি, till the moment I am there, I am surviving, I am healthy, let me look forward, taking all precautions. Forward মানে যে throwing precautions to the wind, তা নয়। সে আমিও সোশ্যাল ডিস্টেন্সিং মানবো, মাস্ক পরবো, স্যানিটাইজার ইউজ করব, লোকের থেকে দূরে থাকবো, দরকার না হলে বাড়ি থেকে বেরোবো না, চেষ্টা করব আমার পরিবেশ এমন থাকে, আমার আত্মীয় স্বজন এমন থাকে, তারা যেন সবাই সুস্থ থাকে, চেষ্টা করবো পাশের বাড়ির মানুষটা যেন সুস্থ থাকে। কেন? পাশের বাড়ির মানুষ অসুস্থ হলে কিন্তু আমি অসুস্থ হব। সেই যে আমাদের যে সেলফ ফিলিংটা, এটা কিন্তু অটোমেটিক্যালি যদি আমরা ব্রডেন না করি, এবং সেটা একমাত্র পরে বোধহয় তরুণ প্রজন্ম, কারণ তাদের মনটা অনেকটা কাঁচা মাটির মতো, তারা তৈরি করতে পারে। আমাদের মধ্যে কিন্তু সেই রিজিডিটিটা এসে গেছে যে আমি, আমার, এছাড়া আর কিছু নেই বা খুব একটা নেই। কিন্তু তাদের কিন্তু এই যে গ্লোবাল সোসাইটি গড়ে তোলার প্রচেষ্টা করতে হবে। আর ভারতবর্ষে তো আপনি জানেন যে প্রায় 65% 35 বছরের নিচে। সুতরাং তরুণ প্রজন্মের দেশ। ভারতকে যদি এগোতে হয় তাহলে তরুণ প্রজন্মকে এগোতে হবে। আর তরুণ প্রজন্মকে যদি এখন এগোতে হয়, তাদের কিন্তু পজিটিভ মাইন্ড ফ্রেম, এটা না হলে কিন্তু কোনোভাবেই তাদের এগোনো সম্ভব না। আর তার জন্য তাদের দরকার কিছুটা স্বপ্ন দেখা আর কিছুটা চেষ্টা করা নিজের গুণগত মানোন্নয়ন কিভাবে করা। কেন আমি বলছি, এটা একটা জোকস দেখছিলাম, সত্যি হয়নি। একটি ছাত্র অন্য ছাত্রকে বলছে, করোনা ভাইরাস পরের বছর থাকলেও খুব ভালো হবে, পরীক্ষাটা দিতে হবে না, নম্বর পেয়ে যাবো, পাশ করে যাব। আমার মনে হয় না যে তরুণ প্রজন্ম সেরকম ভাবছে। কারণ তারা বোঝে যে আজ থেকে 5, 10, 15 বছর পরে তারা এমন একটা পর্যায়ে পৌঁছতে চাইবে যাতে তাদেরকে লোকে সফল বলে। আর সেই সাফল্যের জন্য দরকার নিজেকে তৈরি করা। যেমন যখন করোনা ভাইরাস ছিল না, সফল হওয়ার জন্য বিভিন্ন ভাবে কোচিং সেন্টার, অমুক জায়গায় আরো বেশি পড়া, অনলাইনে কোর্স, এক্সট্রা কোর্স করা, কে কোথায় কি পড়ছে জানা, নিজের দিন রাত খেটে পড়া কেন করতেন? সফল হওয়ার জন্য। তো আরেকটা নতুন ফ্যাক্টর অ্যাড হয়েছে করোনা ভাইরাস। সুতরাং তাকে প্রতিহত করে সেই ব্যারিয়ারটাকে ক্রস করতে হবে ইয়াং প্রজন্মদের। দেখুন, বয়স্ক মানুষ যারা, আমাদের ক্ষেত্রে আমি বলবো ব্যারিয়ারটা ক্রস হলো বা হলো না, তার উপরে হয়তো কিছুটা নির্ভর করছে জীবন, কিন্তু তার উপরে আমাদের বাকি আগামী ভবিষ্যৎ অনেকটা নেই যে সেটাকে নিয়ে আমরা চিন্তা করব বা দুশ্চিন্তা করব। কিন্তু তরুণ প্রজন্মকে মনে রাখতে হবে, ইচ অ্যান্ড এভরি পার্সন হ্যাজ আ ফিউচার। একটা বিয়ন্ড আ সার্টেন। ভালো বলেছেন। আমি একটুখানি সংক্ষেপে ওনার কথাটা বলছি। মায়ের শ্রীমা অফ পন্ডিচারি একটা কথা আমি বলি, উনি বলেন, এবং আই কোট, ফরওয়ার্ড এভার ফরওয়ার্ড, at the end of the tunnel is the light, at the end of the fight is the victory. ডক্টর দুয়ারি তাই কথা বললেন যে এই সময় নিজের মনকে অকুপাইড রাখতে হবে কাজ দিয়ে, নিজেকে বেশি স্কিলফুল করে বেরিয়ে আসতে হবে। গুড থটস, পজিটিভ থটস এর কথা বলেন। আমি আমার লেকচারে সবসময় বলি, গুড থটস লিড টু গুড অ্যাকশনস, গুড অ্যাকশনস লিড টু গুড হ্যাবিটস, গুড হ্যাবিটস লিড টু গুড ক্যারেক্টার, এন্ড গুড ক্যারেক্টার লিডস টু গুড ডেস্টিনি। সুতরাং তোমরা আশা হারিও না। Things will be over, maybe a couple of months, maybe 4 months, maybe 6 months, and it will be whole. যখন দুঃসময় যেতে চায় না, সুসময় কিন্তু আজ এত বছর যে যেরকম বছর বেঁচে আছো, দেখো যত বছর বেরিয়ে গেছে কিন্তু আমরা বুঝতেও পারিনি এত চলে যায়। ছোটরা কিশোর হয়েছে, কিশোররা যুবক হয়েছে, যুবকরা প্রৌঢ় হয়েছে, আমরা কিন্তু সবাই একটা স্টেজে এগিয়ে এসেছি। এতদিন মনে হয়নি যে, কিন্তু এই যে 4-5 মাস যেন মনে হচ্ছে আর কাটছেই না। জীবন এরকম। সুতরাং পজিটিভ থটস দিয়ে এগিয়ে যাবো। একটু অন্য রকমের প্রশ্ন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার সেকেন্ড লাস্ট যদি প্রশ্ন বলেন, ইন্ডিয়ান ইকোনমি ইজ ইন ডিপ শিট স্ট্রেস। এই ইকোনমি কিভাবে রক্ষা পাবে বলে আপনার মনে হয়? তার কারণ আপনার কাজের সূত্রেই ইউ মিট পিপল অ্যাক্রস দি কান্ট্রি, অ্যাক্রস দ্য গ্লোব, পিপলস ইন পজিশনস অফ ইমিনেন্স, ইম্পর্টেন্স। আপনার কি মনে হয় যে কিভাবে আমরা এই ইকোনমিক ক্যাটাস্ট্রফি থেকে পার পাবো? এমনি our economy was not doing good. দেখুন, আমি আমার বন্ধু বান্ধব যারা ফিনান্সিয়াল অ্যানালিস্ট বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত, বেশ উঁচু পর্যায়ে অনেকজন আছেন, তাদের সঙ্গে আলোচনা হয়, যেটা জানা গেছে যে আমাদের দেশে
3-4 বছর আগে থেকে যে ইকোনমিক রিস্ট্রাকচারিংটা হচ্ছিল, তার ফলে আমাদের যে গ্রোথ, জিডিপি গ্রোথ, সেটা অটোমেটিক্যালি 6%, 7% কাছে চলে এসেছিল। আর পোস্ট কোভিডে এখন দেখা যাচ্ছে যে এই আগামী এই 1 বছর হয়তো সেটা -12, -10% হবে। এবং অনেকে যেটা বলছেন যে ইন্ডিয়ান ইকোনমি রিকভার হয়তো করবে, কিন্তু ইট উইল বি আইদার অ্যান ইউ শেপ অর আ ডব্লিউ শেপ কার্ভ। ইউ শেপ মানে কি, ফল হচ্ছে খুব ড্রাস্টিক ভাবে, কিন্তু একটা একেবারে নাদিরে পৌঁছে। একটু যদি সহজ করে আমার দর্শকদের বলেন, হাউ ক্যান উই রিকভার, মানে প্রত্যেকটা চ্যানেলেই আমরা তো হতাশার কথা শুনছি, একটু যদি আশার বাণী শোনান, হাউ ক্যান উই রিকভার, একটু ছোট করে, কেন উই হ্যাভ হার্ডলি এনি টাইম লেফট। রাইট, আমার মতে, আমার পার্সোনাল ব্যক্তিগত মতামতে, রিকভার করার একমাত্র প্রচেষ্টা করতে হবে থ্রু স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। এখন 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 যে একটা পরিস্থিতি হচ্ছে যে মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এটা একটা ভালো ফিলিংস, কিন্তু তাকে যদি আমি সাপোর্ট করতে হয়, তার জন্য যে আমার বিশাল একটা ডেভেলপমেন্টাল প্রোগ্রাম দরকার, মোস্টলি ইন টেকনোলজি, ইন স্কিল ডেভেলপমেন্ট অ্যাসপেক্ট, সেইটা ভীষণভাবে দরকার। এবং ছাত্রছাত্রীরা যারা আগে ভাবতেন কোন রকম একটা ইঞ্জিনিয়ারিং পড়েই আমি একটা সফটওয়্যারের 1 বছরের ট্রেনিং নিয়ে আমি আমেরিকা যাব 3 বছর পর, সেই পথটাও কিন্তু বন্ধ হচ্ছে আস্তে আস্তে। H1B ভিসা আপনি জানেন যে কিরকম অবস্থায় যাচ্ছে। ভালো কথা বলেছেন। I was studying the national economic policy, আমি দেখলাম যে ন্যাশনাল ইকোনমিক পলিসি বলেছে ভোকাল ফর লোকাল। এই ভোকাল কিন্তু কথা বলার ভোকাল বলেনি, ভোকেশনাল স্টাডিজ এর কথা বলেছে, যেটা স্কিল ডেভেলপমেন্ট। ডক্টর দুয়ারি বলছেন স্কিল ডেভেলপমেন্টে। একদম শেষের দিকে এসেছি, লাস্ট প্রশ্ন আমি বলি, $1 ট্রিলিয়ন কোয়েশ্চেন, সবাইকে জিজ্ঞেস করি, আপনাকেও জিজ্ঞেস করছি। আমরা তো আশায় বাঁচি, তো সেই জন্য একটা আশার প্রশ্ন জিজ্ঞেস করছি, মানে আশা দিতে পারেন কিনা দেখছি, কিংবা কি দিতে পারেন। কবে মনে হয় যে উইল গো ব্যাক টু আওয়ার ওল্ড নর্মাল অর সেমি নর্মাল? আমি বলি বা এখন বলি যে অনলাইন এডুকেশন হবে না, there will be a combined in a blended method of education. So blended normally বা কবে আসবে, আর নরমালি ওল্ড নর্মাল কবে আসবে? আপনার টেক, লাস্ট প্রশ্ন ফ্রম মাই সাইড। দেখুন, আমি যদি সামগ্রিকভাবে দেখি, ক্লিনিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, এডুকেশনাল, পলিটিক্যাল, এই সমস্ত দিকগুলো নর্মাল হতে আমার মনে হয় ইট উইল টেক কোয়াইট সাম টাইম। সব একসঙ্গে নর্মাল হতে অন্তত 1.5 থেকে 2 বছরের আগে সম্ভব নয়। কেননা এই যে 6 মাস 7 মাস, যবেই এটার পিক হবে, অনেকে প্রেডিক্ট করেছেন পশ্চিমবঙ্গে 12-13 আগস্ট পিক হবে এবং 10 অক্টোবরের মধ্যে এটা মিনিমাইজড হবে। তারপরেও এর একটা আফটার এফেক্ট, একটা লিঙ্গারিং আফটার এফেক্ট, রিপলিং এফেক্ট যেটা, এবং সেটা কিন্তু 1.5 থেকে 2 বছর আমার মনে হয় ইজিলি হতে পারে। কেন, ধরুন আমাদের বিড়লা তারামণ্ডলের কথায় বলে শেষ করি। মনে করুন সবকিছু ভালো হয়ে গেল আগামী 2-3-4 মাসের মধ্যে, তারপরেও মানুষ ভাববেন, আচ্ছা তারামণ্ডলে যাব, পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে বসলে আমার কিছু ক্ষতি হবে না? হয়তো তখন করোনা ভাইরাস চলে গেছে, কিন্তু মানুষের মনে সেই ভীতি বা আশঙ্কা, সেগুলোকে কিন্তু অ্যাড্রেস করতে হবে প্রপারলি। আর সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্টিস্ট এবং যারা সমাজের উঁচু স্তরের লোক, যারা পলিসি মেকার, তাদেরকে কিন্তু সতর্ক হতে হবে যে সব মানুষকে একসঙ্গে নিয়ে যেন চলা সম্ভব। থ্যাংক ইউ ডক্টর দুয়ারি, থ্যাংকস ফর ইউর টাইম, থ্যাংকস ফর ছাত্রদের যেটা বললেন, which was very crucial এবং ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় ছাত্রদের, আমরা একটা জয়ের এই যে করোনা কাহিনী সঙ্গে সুজয় যখন করেছিলাম, ওয়ান অফ দ্য ইস্যুস ছিল রোগটা সম্বন্ধে লোককে জানানো, অ্যাওয়্যার করানো। তাই জন্য কিছুটা কথা আমি রোগের সম্বন্ধে মেসেজ দিয়েই বন্ধ করব। প্রত্যেক দিনই ডাক্তারেরা বলেন, আজকে যেহেতু আমরা ডাক্তারি আলোচনায় যাইনি, আমাদের কিন্তু কিছুতেই এই 3টে জিনিস করে চলতেই হবে। একটা হচ্ছে মাস্ক ব্যবহার করতে হবে, 3 লেয়ার্ড মাস্ক ব্যবহার করতে হবে, সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে হবে, ওয়ালওয়ালা মাস্ক পরলে চলবে না। মাস্ক খোলা ও পড়ার সময় মাস্ককে ওপরে ধরে না, সাইডে রিংস গুলো ধরে পড়তে হবে। দেখতে হবে যেন চোখ, নাক এবং মুখে কোনো ড্রপলেটস না ঢোকে। মাস্ক পরা ছাড়া যেটা করতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে। আমাদের 25তম এপিসোড ডক্টর বাণীচন্দ্র এসেছিলেন, বারবার দেখিয়ে গেছেন যে কিভাবে হাত স্যানিটাইজ করে, হাত ধোয়াটা কিরকম ভাবে ধুতে হবে, হাতের পুরো পোর্শনস কি করে ধুতে হবে, শুধু হাত ধোয়াটা করতে হবে। এবং আমরা বলছি সোশ্যাল ডিস্টেন্সিং, আসলে ফিজিক্যাল ডিস্টেন্সিং করতে হবে, কেন কাশির যে ড্রপলেটস বলছে 2 গজ কিংবা 6 ফুট হবে, সুতরাং
যতটা পারা যায় সেটা। এইটা কিন্তু বলছে, এটা হুও বলেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বলেছে যে ভ্যাকসিন আসছে, কিন্তু ভ্যাকসিনের আগে এইটা করলে কিন্তু আমরা রোগ থেকে অনেকটা মুক্তি পাবো। তাছাড়া যেটা আমরা এপিসোডের পর এপিসোড বলেছি, ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন এবং ট্রিটমেন্ট, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 25,000 করে টেস্ট শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, যেটা ডক্টর দুয়ারি বললেন, অনেকেই বলছেন অগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের মিডল থেকে কেস কমতে শুরু করবে, অক্টোবরে একটা সার্টেন নেমে। মেবি পলিসি মেকার্স, অ্যাডমিনিস্ট্রেটরস, ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি উইল শেপ যে কিভাবে কবে ওল্ড নর্মালি ফিরবো। কিন্তু আস্তে আস্তে যেটা মনে রাখতে হবে যে এইটা কিন্তু অনেক দিনের একটা পিরিয়ড হতে চলেছে, তো উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। আশার কথা নিয়ে, প্রত্যেক দিনের মতন আশার কথা নিয়ে শেষ করব। বলবো আমরা মনে করি, আমরা বিশ্বাস করি এই প্যান্ডেমিক, এই অতিমারি থেকে আমরা জয়ী হয়ে ফিরবো। সুতরাং শেষ করব বলে, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয়। নমস্কার ডক্টর তিওয়ারি, নমস্কার।